আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে দরিদ্রের বলবীর চির উন্নত মানুষের। বাংলাদেশের রাজনীতির মাঠে এমন কিছু ঘটনা ঘটে যা সাধারণ চোখে ধরা পড়ে না, কিন্তু যারা রাজনীতির গভীরে নজর রাখেন তারা বুঝতে পারেন যে পানির নিচে কতটা স্রোত বয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য এবং অবস্থান নিয়ে যে পরিবর্তন দেখা যাচ্ছে সেটি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে তীব্র আলোচনা চলছে। কেউ কেউ বলছেন এটি স্বাভাবিক রাজনৈতিক কৌশল, আবার অনেকেই মনে করছেন এর পেছনে রয়েছে এক গভীর চাপের খেলা। গত কয়েক মাস ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অদ্ভুত পরিস্থিতি বিরাজ করছিল। নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাজ করে যাচ্ছে, কিন্তু সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে তারেক রহমান আদৌ দেশে আসবেন কিনা। লন্ডনে বসে তিনি যে বক্তব্য দিচ্ছিলেন সেগুলো নিয়ে নানা মহলে সন্দেহ সংশয় ছিল প্রবল। অনেকে প্রশ্ন তুলেছিলেন যে তিনি কি সত্যিই নির্বাচনে চান নাকি অন্য কোনো পথে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। নির্বাচনের তফসিল ঘোষণার আগে বিএনপির শীর্ষ নেতারা যে ধরনের বক্তব্য দিচ্ছিলেন সেগুলো বেশ রহস্যময় ছিল। নজরুল ইসলাম খান বলেছিলেন যে অনিবার্য কারণ ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। রুহুল কবির রিজভীও একই ধরনের কথা বলেছিলেন যে কোনো আকস্মিক ঘটনা না ঘটলে নির্বাচন হবে। এই অনিবার্য কারণ বা আকস্মিক ঘটনার কথা বারবার উল্লেখ করা হচ্ছিল কেন? এটা কি শুধুই সতর্কতামূলক বক্তব্য ছিল নাকি এর পেছনে অন্য কোনো হিসাব নিকাশ কাজ করছিল? রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করতেন যে বিএনপির একটি অংশ হয়তো নির্বাচনের প্রতিযোগিতায় না গিয়ে অন্য কোনো পথে ক্ষমতায় আসার চেষ্টা করছে। এই সন্দেহ আরও জোরালো হয়েছিল যখন তারেক রহমান দেশে আসার বিষয়ে কোনো স্পষ্ট ঘোষণা দিচ্ছিলেন না। মা খালেদা জিয়া চরম অসুস্থ অবস্থায় দেশে আছেন, অথচ সন্তান বিদেশে বসে আছেন। এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হচ্ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন যে এটা কেমন সন্তান যে মায়ের পাশে থাকতে পারেন না। এই পরিস্থিতিতে একটি বিশেষ শক্তি কাজ করতে শুরু করেছিল। পিনাকি ভট্টাচার্য নামের একজন বিশ্লেষক যিনি ইউটিউবে নিয়মিত ভিডিও দেন, তিনি এই বিষয়ে তীব্র সমালোচনা শুরু করেন। তিনি আলাদা ভিডিও বানিয়ে প্রশ্ন তুলেছিলেন যে তারেক রহমান কেন দেশে আসছেন না। শুধু পিনাকি ভট্টাচার্য নয়, জামায়াত শিবিরপন্থী বিভিন্ন মহল থেকেও এই চাপ আসছিল। এমনকি বিভিন্ন হুজুররাও তাদের ওয়াজে এই বিষয়ে কথা বলছিলেন। সবার মুখে একই প্রশ্ন যে কেমন সন্তান এই তারেক রহমান। পিনাকি ভট্টাচার্যকে অনেকে পছন্দ করেন না, অনেকে তাকে গালি দেন, কিন্তু একটা বিষয় অস্বীকার করার উপায় নেই যে তার বক্তব্যের প্রভাব বাংলাদেশে অত্যন্ত শক্তিশালী। তিনি যা বলেন সেটা থেকে জনমত তৈরি হয়। তিনি যাকে গালি দেন পুরো বাংলাদেশ তাকে গালি দিতে শুরু করে। এই প্রভাব কতটা শক্তিশালী তা বুঝতে হলে মির্জা আব্বাসের উদাহরণ দেখা যেতে পারে। মির্জা আব্বাস একসময় বিএনপির অত্যন্ত শক্তিশালী নেতা ছিলেন। ঢাকা ৮ আসনে তার প্রভাব ছিল অপ্রতিরোধ্য, কিন্তু পিনাকি ভট্টাচার্য তাকে ধরার পর তার রাজনৈতিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী নির্বাচনে তিনি নির্বাচিত হতে পারবেন কিনা সেটা নিয়ে এখন সন্দেহ তৈরি হয়েছে। তার ভোট এখন 20% আছে কিনা সেটাই প্রশ্ন। এই উদাহরণ থেকে বোঝা যায় যে পিনাকি ভট্টাচার্যের সমালোচনার প্রভাব কতটা গভীর। তারেক রহমান এই বিষয়টি বুঝতে পেরেছেন বলেই মনে হয়। তিনি উপলব্ধি করেছেন যে জনগণ তাকে করলে তাকে ভোট দেবে না, আর ভোট না পেলে ক্ষমতায় আসার স্বপ্নই থেকে যাবে। এই চাপের মধ্যেই এলো সেই ঘোষণা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিলেন যে তারেক রহমান 25 ডিসেম্বর দেশে ফিরবেন। এই ঘোষণার পর থেকে তারেক রহমানের বক্তব্যে একটা স্পষ্ট পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আগে যেখানে তার কথা অস্পষ্টতা ছিল, অনিশ্চয়তা ছিল, সেখানে এখন তিনি অনেক বেশি স্পষ্ট এবং ইতিবাচক কথা বলছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্বাচন নিয়ে তার অবস্থান। আগে বিএনপি নেতারা বলতেন অনিবার্য কারণ ছাড়া নির্বাচন হবে। এই অনিবার্য কারণের কথা বারবার উল্লেখ করা হতো যেন নির্বাচন পেছানোর একটা দরজা খোলা থাকে। কিন্তু এখন তারেক রহমান বলছেন যে যে কোনো মূল্যে নির্বাচন হবে। এই যে কোনো মূল্যে কথাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখানে কোনো অনিবার্য কারণের কথা নেই, কোনো আকস্মিক ঘটনার উল্লেখ নেই, সরাসরি বলা হচ্ছে নির্বাচন হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তার বক্তব্যের ধরন। আগে যেখানে নেতিবাচক কথা বেশি শোনা যেত, যেমন নির্বাচন সহজে হবে না বা নির্বাচন হতে দেওয়া হবে না, সেই ধরনের প্যাসিফিস্টিক বক্তব্য এখন থেকে পজিটিভ কথাই শোনা যাচ্ছে। হ্যাঁ, তিনি স্বীকার করেছেন যে ষড়যন্ত্র চলছে, কিন্তু সাথে সাথে বলছেন যে এই ষড়যন্ত্র তারা ওভারকাম করবেন। এই আত্মবিশ্বাস আগে দেখা যায়নি। শরীফ ওসমান হাদির ঘটনাটি এই পরিবর্তনের আরেকটি উদাহরণ। ইনকিলাব মঞ্চের এই নেতাকে গুলি করা হয়েছিল। এই ঘটনার পর তারেক রহমান তাৎক্ষণিকভাবে ভিডিও বার্তা দিয়েছেন। এই ইনস্ট্যান্ট রেসপন্স অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তারেক রহমান সাধারণত এভাবে তাৎক্ষণিক ভিডিও দেন না। এমনকি হাসিনার ফাঁসির দাবি নিয়েও তিনি এভাবে ভিডিও বার্তা দেননি, কিন্তু শরীফ ওসমান হাদির বিষয় নিয়ে তিনি দ্রুত সাড়া দিয়েছিলেন। এখানে একটি মজার তুলনা করা যায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সিনিয়র নেতা, অভিজ্ঞ রাজনীতিবিদ, কিন্তু তিনি ইনকিলাব মঞ্চ চেনেন না, শরীফ ওসমান হাদিকে চেনেন না। অথচ তারেক রহমান লন্ডনে বসে এই ঘটনার খবর পেয়ে সাথে সাথে ভিডিও বার্তা দিয়েছেন।
এটা দেখায় যে তিনি এখন মাঠের খবর রাখছেন এবং দ্রুত সাড়া দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু প্রশ্ন হলো, এই পরিবর্তন কি স্থায়ী হবে নাকি এটা শুধু সাময়িক কৌশল? অনেক রাজনৈতিক বিশ্লেষক এখনও সন্দিহান। তারা মনে করেন তারেক রহমান বাধ্য হয়ে এই অবস্থান নিয়েছেন। তার মনের ভেতরে কি চলছে সেটা জানা কঠিন। তিনি কি সত্যি নির্বাচনের প্রতিযোগিতায় নামতে চান নাকি এখনও অন্য কোনো পথের স্বপ্ন দেখছেন? একটি বিষয় স্পষ্ট যে তারেক রহমান একটি বড় অনিশ্চয়তার মধ্যে আছেন। নির্বাচনে জামায়াতে ইসলামী তার প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারে। জামায়াত যদি শক্তিশালী অবস্থানে থাকে তাহলে বিএনপি পরাজিত হতে পারে। এই পরাজয়ের ভয় তারেক রহমানের মধ্যে কাজ করছে বলেই অনেকেই মনে করেন। কিন্তু এই ভয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না। অতএব তাকে নির্বাচনে আসতে হচ্ছে, ঝুঁকি নিতে হচ্ছে। এই পুরো পরিস্থিতি বিশ্লেষণ করলে একটি বিষয় স্পষ্ট হয় যে জনগণের চাপ এবং সমালোচনা কাজ করে। পিনাকি ভট্টাচার্য, জামায়াত শিবির সমর্থকরা, বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিস্ট, গবেষক, বিশ্লেষক সবাই মিলে যে চাপ তৈরি করেছিলেন সেটা ফল দিয়েছে। তারেক রহমান বুঝতে পেরেছেন যে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা সম্ভব নয়। ঝুঁকি না নিয়ে সহজে পার হওয়া যাবে না। নির্বাচনের প্রতিযোগিতায় উত্তীর্ণ হতেই হবে। দেশে না আসার বিষয়টি নিয়ে যে সন্দেহ ছিল সেটাও এখন অনেকটা কমেছে। 25 ডিসেম্বর দেশে আসার ঘোষণা দেওয়ায় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করার সুযোগ অনেকটাই কমে গেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। অবশ্য অনেকে এখনও বলছেন যে শেষ পর্যন্ত কি হয় সেটা দেখতে হবে, কোনো নাটক হয় কিনা সেটাও খেয়াল রাখতে হবে। বিএনপির অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে প্রশ্ন আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনেকে মেয়াদোত্তীর্ণ রাজনীতিবিদ বলেন। তিনি মাঠের খবর রাখেন না বলে অভিযোগ আছে। ইনকিলাব মঞ্চ বা শরীফ ওসমান হাদি সম্পর্কে তার কোনো ধারণা নেই বলে অনেকে মনে করেন। এই পরিস্থিতিতে দলের নেতৃত্ব কতটা কার্যকর সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। 28 অক্টোবর 2023-এর ঘটনা এখন অনেকের মনে দাগ কেটে আছে। সেদিন বিএনপির সমাবেশে পুলিশের বাঁশির শব্দে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা, এই স্লোগান দেওয়ার পরপরই পুলিশ বাঁশি বাজালে সবাই উল্টো দিকে দৌড়ে পালিয়েছিল। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ অনেক নেতার অবস্থা সেদিন দেখার মতো ছিল। এই স্মৃতি মানুষের মন থেকে মুছে যায়নি। এই প্রেক্ষাপটে তারেক রহমান যখন বলেন ষড়যন্ত্রকারীরা পিছু হটতে বাধ্য হবে, তখন অনেকে প্রশ্ন করেন যে বিএনপিকে সেই ক্ষমতা আছে? গত 15 বছরে বিএনপি কি করতে পেরেছে সেটা তো সবাই দেখেছে। চাপাবাজি আর বাস্তবতার মধ্যে পার্থক্য আছে। তবে একটি বিষয় অস্বীকার করার উপায় নেই যে তারেক রহমানের বর্তমান অবস্থান আগের চেয়ে অনেক বেশি ইতিবাচক। তিনি এখন নির্বাচনের পক্ষে কথা বলছেন, দেশে আসার ঘোষণা দিয়েছেন, বিভিন্ন ঘটনায় দ্রুত সাড়া দিচ্ছেন। এগুলো ভালো লক্ষণ। এই পরিবর্তন যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় শুরু হতে পারে। নির্বাচন সুষ্ঠুভাবে হতে পারে, গণতন্ত্র শক্তিশালী হতে পারে। কিন্তু যদি এটা শুধুই সাময়িক কৌশল হয় তাহলে আবার সেই পুরনো গল্পে ফিরে যেতে হবে। সমালোচকরা বলছেন যে তারেক রহমানকে এখনও পুরোপুরি বিশ্বাস করা যায় না। তিনি কতক্ষণ এই সঠিক লাইনে থাকেন সেটা দেখতে হবে। নির্বাচনের আগে এবং পরে তার আচরণ কেমন হয় সেটাই বলে দেবে তিনি কি সত্যি বদলেছেন কিনা। এই পুরো পরিস্থিতি থেকে একটি বিষয় শিক্ষা পাওয়া যায়। জনগণের চাপ এবং সমালোচনা কাজ করে যখন সবাই মিলে একটি বিষয়ে প্রশ্ন তোলে, সমালোচনা করে, তখন রাজনৈতিক নেতারা বাধ্য হন তাদের অবস্থান পরিবর্তন করতে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। জনগণই শেষ পর্যন্ত নির্ধারণ করে কে সঠিক পথে আছে আর কে নেই। তারেক রহমান এখন সঠিক লাইনে এসেছেন বলে মনে হচ্ছে, কিন্তু এই লাইনে তিনি কতদিন থাকবেন সেটাই এখন সবার জানতে ইচ্ছা। আগামী কয়েক সপ্তাহ এবং কয়েক মাস খুবই গুরুত্বপূর্ণ। এই সময় তার প্রতিটি পদক্ষেপ এবং বক্তব্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। ইতিহাস সাক্ষী থাকবে তিনি জনগণের আস্থা অর্জন করতে পারবেন কিনা।